তো আমরা ব্রেনানের বইয়ের হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্সের অংশটাই ছিলাম। তো সেখানে একটা ইকুয়েশন ড্রেইন কারেন্টের দেখানো হয়েছিল এবং ট্রান্স কন্ডাক্টেন্সের সাথে রিলেশন এটা হয়েছিল, এবং পরে একটা স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট অফ মটফেট এর ছবি দেখানো হয়েছিল। তো তারপরে নিচে ইকুয়েশনটা মনে হয় আমরা টাচ করেছিলাম, এবং কারেন্টের ইকুয়েশনটাও মনে হয় লিখেছিলাম। তারপরে যে ফ্রিকোয়েন্সি যেটা, সেটাও মনে লিখছিলাম। এরপর 3.5.5 পর্যন্ত হয়েছিল নাকি? না স্যার, 3.5.6 পর্যন্ত হয়েছে। 6 পর্যন্ত হয়েছে, আচ্ছা ঠিক আছে। ও তারপর জেফেট এর অ্যানালাইসিস ছিল একটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে ওটা শেষ করে এটা আরেকটা ছবি ছিল, এটা তো হয় নাই না? না স্যার। তো এটা একটু তাহলে কষ্ট করে আঁকো, আমি ওয়েট করি। A quasi-static small signal equivalent circuit model for MOSFET. The intrinsic model of the device is the part shown within the doped line boundary. Sorry, doped না, dotted line boundary. ঠিক আছে, এই অংশটা। The extrinsic model encompasses the remaining part of the diagram. Extrinsic হিসাবে বাকি অংশটা ধরা হচ্ছে যে যদি ধরো এটা পড়তে যদি অসুবিধা হয় যে এখানে সার্কিটের আরো অংশ তো এদিকে, আচ্ছা ওইদিকে বেশি নাই। এখানে একটা আছে আরআই ইজ দ্য ইন্ট্রিনসিক চ্যানেল রেজিস্ট্যান্স, ভেতরে যেটা আছে। ক্যাপাসিটেন্স আছে 3 রকম, সিজিডি এই যে ভিতরে যেটা, সিডিএস এটা বাইরে, এবং সিজিএস, সিজিএস এটাও ভেতরে। তাহলে দুইটা ক্যাপাসিটেন্স ভেতরে আছে, রেজিস্ট্যান্স ভেতরে আছে, এবং sorry, এবং জিএম ইজ দ্য ট্রান্স কন্ডাক্টেন্স, এন্ড জিডিএস যেটা তোমার জিডিএস টা কোথায় আছে, এই যে এইটার সাথেই আছে, ইজ দ্য ড্রেইন সোর্স কন্ডাক্ট, এটা ভেতরে ধরা হয়েছে। তাহলে ছবিটা আঁকো এবং এটা হেডিং দাও কোয়াসি স্ট্যাটিক স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং বিভিন্ন পার্ট সম্পর্কে যে বলা আছে যে কোনটা কি সেটার এটা তোমরা নিচেরটা দেখে লেখো আর কি। এটা করতে থাকো, আমি রোল কল করছি। রোল নাম্বার 1, Yes, sir. 13, Yes, sir. 71, 72, Yes, sir. তারপরে 79, Yes, sir. 80, Yes, sir. 81, 83, 87, Yes, sir. তারপর 100, Yes, sir. 129, Yes, sir. 154, এই 52, Present, sir. 63, Yes, sir. 64, Yes, sir. 16, 123, Sir, 71, sir. 71, হুম 71 দিয়েছি। Sir, 81. আচ্ছা ছবিটা আঁকা হয়েছে?
Yes, sir. So, তাহলে আমরা রোটেট করাই দিই। তারপর নেক্সট পেজে যাই। এটা ছিল তোমার এই পেজ, ছবিটা পুরোটাই ছিল। আচ্ছা, তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অসিলেশন, এটা আরেকটা টার্ম, এটা তো হয় নাই মনে হয়। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এফ ম্যাক্স ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ডিফারেন্ট প্যারামিটার্স। তো সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অপারেশনের ইকুয়েশনটা লিখে ফেলো। এটা আগের দিনের লাস্ট ইকুয়েশনের নাম্বার কত ছিল? Sir, 5. তাহলে এটা 6 আর কি। এবং এফ ম্যাক্স কিসের উপর ডিপেন্ড করে দেখতেছো, যে আর জির উপর এবং সিজিডির উপর। তো সেজন্য বলতেছে যে ডিপেন্ডস অন গেট রেজিস্ট্যান্স and gate to drain capacitance. It is interesting to consider the dependency of Fmax on the gate length L. As discussed above, FT যদি বাড়তে থাকে, L কমলে আগের দিনের এক্সপ্রেশন অনুযায়ী FT বাড়বে, কিন্তু Fmax is not guaranteed to increase. This is because Fmax is much more strongly dependent on the parasitics than FT, which do not necessarily scale with L. তাহলে এটা এফ ম্যাক্স আর এফ টির মধ্যে একটা কম্পারিজন এখানে আসতেছে, যে এর উইথ রেসপেক্ট টু চ্যানেল লেংথ, এর লেংথের সাথে এফ টির একটা ডিপেন্ডেন্স আছে ডাইরেক্ট, এটা গড় ইকুয়েশনে, কিন্তু এটার সাথে ওয়েট করা যায় না। হয়েছে লেখা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো এখন এখানে আরেকটা পয়েন্ট বলছে, যে কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যান বি রিফর্মুলেটেড ইন ডিফারেন্ট ওয়ে দ্যাট ইলাস্ট্রেট ইস ডিপেন্ডেন্সি অন দ্য ক্যারিয়ার ভেলোসিটি. This approach is particularly useful in describing MOSFET. The two-dimensional electron gas concentration within the MOSFET can be approximated in terms of the gate capacitance. আমরা NS এর একটা এক্সপ্রেশন ডিরাইভ করছিলাম অনেকদিন আগে। তো সেই NS এর এক্সপ্রেশনটাকে এইভাবে লেখা যায়, যে টু ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস কনসেন্ট্রেশন, যেটাকে ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স এভাবে লেখা যায়, সেটাকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 7। এখানে অংশটা লেখো। আচ্ছা, তারপর এখানে কে কি বলে দিচ্ছে, যে থ্রেশহোল্ড ভোল্টেজ ইত্যাদি, ডাব্লিউ ওয়াইড টু দ্য মসফেট, এল দ্য চ্যানেল লেংথ, এই অংশগুলো লেখো। The drain current assuming drip well only is given by this equation. তাহলে এটাকে বলো 8। তাহলে 7 এবং 8টা একটু লেখো। 7-এর আগে এই লাইনটা লেখো, আর 8-এর আগে এই লাইনটা লেখো, বা 7-এর রেসপেক্টে ব্যাখ্যাগুলা, ভিজি কি, ভিটি কি ইত্যাদি। হয়েছে 7-8? Yes, sir. তাহলে এটার আরেকটা কন্টিনিউশন আছে। তো এখানে 7টা যদি 8-এ বসাই, 7-এর মধ্যে তোমার ডাব্লু আছে, কাজেই ডাব্লুর মানটা মনে হয় রিপ্লেস করছে 8-এ, ঠিক আছে। এবং টেকিং দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভিজি ইলস এন অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার। আচ্ছা, এটা পরের লাইন। ও দুইটা জিনিস করছে একটা কাজ।
যে ইকুয়েশন 7 কে 8-এ বসাইছে, 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে টেকিং ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভিজি, তার মানে ডেল ভিডি বাই ডেল ভিজি, সরি ডেল আইডি ডেল ভিজি। তো এটা যদি করো তাহলে জিএম আসে, তো ডেল আইডি বাই ডেল ভিজি করতেছে, তাহলে এটাকে যদি আমরা আইডির ইকুয়েশন ধরি, ওখান থেকে যদি ডাব্লু নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়? আইডি ইজ ইকুয়াল টু কিউ এনএস, ও ওখান থেকে এনএস ডাব্লু দুইটাই তো আছে। আচ্ছা, তাহলে এনএস টাই আনছে মনে হয়। তাহলে এনএস টা আনলে সিজি ভিজি মাইনাস ভিটি, আর ওখানে কিউ, কিউ কাটাকাটি চলে যায়, এই কিউর সাথে ডাব্লু কাটাকাটি চলে যায়, তো থাকে হচ্ছে এল আর আর কেউ থাকে না, শুধু এল একা। তাহলে এ ধরনের একটা ফর্ম নেয়, তো তাকে ডিফারেন্সিয়েট করতেছে উইথ রেসপেক্ট টু ভিজি। তাহলে এটা কি লিখলাম? জিএস কোথায় পেলাম? So CG হবে। হ্যাঁ সিজি, জি স্যার হ্যাঁ CG হবে। সিজি, সিজি, সিজি হবে। তাহলে এটা সিজি হলে ওই সিজিটা এখানে চলে আসবে, আর এটা বা এটা করলে এলটা আসবে নিচে কনস্ট্যান্ট হিসেবে, আর ভিজি মানে একটা ভি মানে একটা ছিল এখানে, ভিটাও আসবে। আর ডেল ভিজি বাই ডেল ভিজি করলে তো ভিজিটা 1 হয়ে যাবে, আর ভিটির সাথে তো কনস্ট্যান্ট যেটা বাদ চলে যাবে। তো কাজে এটা করলে আমরা ইকুয়েশন 9 পাবো। The cutoff frequency of MOSFET can then be found by substituting equation 9 into আগের ইকুয়েশন যেটা 6 ছিল মনে হয়, তো এল এফটির ইকুয়েশনটা সিজির মানটা, তাহলে এখান থেকে সিজি বাই জিএম, এখানে সিজি বাই জিএম পাচ্ছি, তাহলে ভি বাই এল হবে আর কি। তো ওই ফরম্যাটে নিলে এরকম একটা 10 নম্বর ইকুয়েশন আসবে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি কাট অফ আর কি। তাহলে 9 আর 10 লেখা হইলে আমাকে বলো। স্যার 10 নম্বর ইকুয়েশনের লাস্ট ওটা কি বলবো? টি লেখো, টি টি আর এরকম লেখো, টি, সরি টিউ না তো, আমি তো টাও বলতেছিলাম, টাও টি আর লেখো। এই চিহ্নটা দিতে যাচ্ছি না, টাও রাখতে যাচ্ছি। জি স্যার। তাহলে হয়ে গেছে। এখন আমরা নিচে যাই, তো এখানে টাও টি আর যেটা বললা ইজ দ্য ক্যারিয়ার ট্রানজিট টাইম আন্ডার দ্য গেট। এটা ব্যাখ্যা করে দাও। Thus the faster the electrons transit the device, the greater the cutoff frequency of the device. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আর কি। এই কোশ্চেনটা থেকে, যেখানে টাউ টি আর হচ্ছে ক্যারিয়ার ট্রানজিট টাইম, তো ট্রানজিট টাইম যত বেশি হবে, ট্রানজিট ফাস্টার দ্য ইলেকট্রন ট্রানজিট দ্য ডিভাইস, তো সেটার সাথে সাথে দেখা যায় কাট অফ ফ্রিকোয়েন্সি ততই বেড়ে যাবে। ট্রানজিট টাইম কম হলে, ফাস্টার মানে কি ট্রানজিট টাইম কম আর কি, ঠিক আছে? এটার মানে হলো টাউ টি আর যত কম হবে ততই কাট অফ ফ্রিকোয়েন্সি বাড়বে। এই ইকুয়েশনটা মানে গতকালকের 5 নম্বর ইকুয়েশন ছিল মনে হয়, পাঁচ জি স্যার 5। পাঁচ ছিল। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন হয়ে গেল। এরপরে কিছু গ্রাফ ট্রাফ আছে, এটা দরকার নাই মনে রাখা। ফ্রম দ্য ডিসকাশন অ্যাবাভ ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্স অফ এফইটি রিকোয়ার্স এ হাই ক্যারিয়ার মেমোরি। এটা একটা অবজারভেশনস আর কি। তাহলে অবজারভেশনস গুলোকে যদি একটু সামারাইজ করতে চাও, তাহলে দেখা যাবে যে হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্স যদি তুমি
অ্যাটেন্ড করতে চাও তাহলে ভেলোসিটি বেশি লাগবে ক্যারিয়ারের এবং শর্ট চ্যানেল লেন্থ লাগবে। Clearly, if the electron velocity overshoots its steady state value during the transit through the device, the cutoff frequency of the device will be higher than if the carrier moves at the steady state velocity. ঠিক আছে, তাহলে স্টেডি স্টেট ভেলোসিটি বলেই দিছে। তাহলে মানে স্টেডি স্টেটের যে ভেলোসিটিতে যেটা থাকবে তার থেকে কাট অফ ফ্রিকোয়েন্সিটি হায়ার হবে, এটার একটা কন্ডিশন বলছে। প্রথম কন্ডিশন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্সটা ডিপেন্ড করবে ভেলোসিটি এবং চ্যানেল লেন্থের উপর। তারপর বলতেছে যদি ওভারশুট করে তাহলে স্টেডি স্টেটের সাথে বেশি হয়ে যাবে, তাহলে যে কাট অফ ফ্রিকোয়েন্সি হবে সেটা স্টেডি স্টেট থাকার অবস্থার চেয়ে বেশি আসবে। আচ্ছা, দাস ভেলোসিটি অবশ্যই এফেক্টস ক্লিয়ারলি ইমপ্রুভস দ্য হাই ফ্রিকোয়েন্সি অপারেশন অফ ফেট। তার ফলে ভেলোসিটি ওভারশুট হওয়ার ফলে পারফরমেন্সটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করানোটা সুবিধা হয়। Specific high frequency applications are for low noise and power amplifications. তো অবজারভেশনের ক্ষেত্রে এটাও একটা পয়েন্ট দেখতে পারো যে এটার অ্যাপ্লিকেশনস কোথায়। হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস হচ্ছে লো নয়েজ অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স এটা। এই তো, তারপরে এগুলার দরকার নাই, এই তিনটা পয়েন্ট একটু লেখো। অবজারভেশনস, অবজারভেশনস একটা হচ্ছে ভেলোসিটি চ্যানেল লেংথ এল এর উপর ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ওভারশুট করলে কাট অফ ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ভালো হয়। 3 নম্বর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি লো অ্যাম্পলিফিকেশন, লো নয়েস এবং পাওয়ার অ্যাম্পলিফিকেশনে এগুলো ইউজ করা যায়। হয়েছে লেখা? Yes. তাহলে আমি ইয়ে করি। আচ্ছা, এগুলা তো ডিটেলস দরকার নাই, যারা ইন্টারেস্টেড দেখতে পারো, আমি এখন দেখতে চাচ্ছি না। তো এখানে আরেকটা টপিক ছিল 3.6 এ ম্যাটেরিয়াল প্রপার্টিজ এন্ড স্ট্রাকচারাল অপটিমাইজেশন। তো এটা জাস্ট একটা ডিসকাশনের মতো, তোমাদের ওরকম বড় আকারে নোট করতে হবে না, শর্ট হইতে পারে। So we have quantified relationships and identified important design concerns required for achieving good device performance for a range of applications. Many of the design requirements are dependent on the intrinsic materials properties of the heterojunction materials. তাহলে যেই ম্যাটেরিয়াল গুলো দিয়ে জাংশন তৈরি করছো তারা যদি ডোপিং না থাকে, ইন্ট্রিনসিক থাকে, যেমন এখানে গ্যালিয়াম আর্সেনাইড ছিল ডান দিকে, তো ওইরকম যদি অবস্থায় থাকে তাহলে তার প্রপার্টির উপর অনেক কিছু তোমার ডিজাইন প্যারামিটার গুলো ডিপেন্ড করবে। The focus of this section is to highlight some of the more important materials. কি কি ম্যাটেরিয়ালের কি হয় না হয় এগুলো আর কি, তো এটা মুখস্থ করার দরকার নাই এখন। তো রিপ্রেজেন্টেটিভ লেয়ার স্ট্রাকচার ফর এন ইন্ডিয়াম ফসফাইড বেসড এইচএফইটি ইজ শোন ইন ফিগার 3.6.1। আমরা তো একদিন গ্যালিয়াম আর্সেনাইড বলছিলাম, তো ইন্ডিয়াম ফসফেটের একটা ছবি 3.6.1 এর দিচ্ছে, বলছে কোথায় ছবি কই, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছে, এদিকে ড্রেন কারেন্ট এদিকে ড্রেন সোর্স ভোল্টেজ। তো এটা তো সবগুলোর একই টাইপের কিছুটা, এখানে গেট ভোল্টেজ ভ্যারি করছে, এটা খালি নিউমেরিক্যাল কিছু প্যারামিটার আনসার টানসার ভিন্ন হবে। তো ইলেকট্রন ভেলোসিটি এন্ড মোবিলিটি অফ দ্য চ্যানেল ম্যাটেরিয়াল আর কি ফিগার্স টু মেরিট দ্যাট ক্রিয়েটস হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্স, এটা তো একটু আগে বললো। তো ফিগার 2.6.2 এটা 3 পয়েন্ট হবে মনে হয়, কম্পেয়ার দ্য ভেলোসিটি ফিল্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রেঞ্জ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। আচ্ছা, তাহলে 3.6.2 তে মনে হয় ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্সটা দেখানো হয়েছে নাকি না, তাহলে ওটা 2.6.2 তেই হতে পারে, 3 পয়েন্টে না। তাহলে আমরা এখন ছিলাম পেজ 135, তাহলে একটু পিছায় 2.6.2 কোথায়, এটাও তো 3, এই যে 2.5.2 তে আসছি, 5.4, এই যে 2.6.2 তে কতগুলো ম্যাটেরিয়ালের এটা ছবিটা দেখতে পারো, মানে মুখস্থ করার কিছু নাই, দেখতে পারো আর কি। তো আমরা তো গ্রাফটা জানি এরকম, তাই না?
এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, আর দিকে হলো ড্রিফট ভেলোসিটি। তো গ্যালিয়াম আর্সেনাইডটা আমরা জানি যে এটা গ্যালিয়াম আর্সেনাইড, এরকম রেঞ্জের মধ্যে। এখানকার ভোল্টেজটা হচ্ছে 10⁻³ কাছাকাছি একটা ভোল্টেজ। তো সিমিলারলি যদি ইন্ডিয়াম আর্সেনাইড যায় তাহলে তারও ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু এরকম হবে, এরকম ধরনের। তো সেটার পয়েন্টটা হলো এটা, ঠিক আছে। তারপরে এটা ধরো আরেকটা আছে গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড, সেটার ক্ষেত্রে আবার এরকম নেচার। ইন্ডিয়াম ফসফাইডের ক্ষেত্রে একটু আগে যে বললো ওখানে দেখো এরকম একটা নেচার দেখানো হয়েছে, এবং এখানে ইলেকট্রন হোল আলাদা দেখানো হয়েছে আর কি, 300 ডিগ্রি কেলভিনের ডাটা। তো এ ধরনের নেচার আর কি, ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্স। তো কাজে এটা তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নিতে পারো এখান থেকে। আচ্ছা, তো কোন জায়গায় ছিলাম? ম্যাটেরিয়াল প্রপার্টিস, হ্যাঁ। তো ওগুলাই বলতেছে 2.6.2 compares the velocity field characteristic of a range of semiconductor materials. In addition to the transport characteristics, the two-dimensional sheet charge concentration NS is important for achieve high current drive as well as GM and FT. তাহলে কতগুলো প্যারামিটারের কথা বললো এখানে, ভেলোসিটি বললো, মোবিলিটি বললো, হ্যাঁ, এবং এটা হাই ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, এবং এখানে আরো কিছু প্যারামিটার বললো যে জিএম এর কথা, তারপর কাট অফ এর ফ্রিকোয়েন্সির কথা, তারপর চার্জ শিট রেজিস্ট্যান্স যেটা 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাসের সেটা। তো হায়ার শিট রেজিস্ট চার্জ ইজ associated with higher modulation efficiency. Although a full discussion of modulation efficiency of charge modulation is by the gate is achieving incremental change in the current, the total charge that is modulated by the gate potential is the charge এত, and all other parasitic charge affected by the gate fields. তো কাজে এখানে গেটের সাথে একটা রিলেশন আছে, এটা একটু দেখো। কিন্তু সবারই কিন্তু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, নিউমেরিক্যাল গুলা খালি হয়তো আলাদা হবে। For heterojunction material system with smaller conduction band discontinuities, মানে হচ্ছে তোমার ডেলিসি, ডেলিসিটা যদি ছোট হয় তাহলে মানে তার মানে কি হোমোজাংশনের কাছাকাছি কিছুটা নেচারটা যদি হয়, and consequently smaller ns, তখন ns টা কম হবে, the parasitic charge components are larger and the modulation efficiency is decreased. তাহলে ডেলিসি কম হলে মডুলেশন এফিসিয়েন্সিটা কমে যাবে আর কি, সেটাই বলছে এটা। আচ্ছা, তারপরে এটা ডিলিট করি, এখানে কিছু লেখার দরকার নাই, তোমরা নিজেরা পড়ে নিও পরে ইন্টারেস্টিং পয়েন্ট গুলা। তারপরে অন্য ম্যাটেরিয়াল বলছে যে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড অ্যালয়তে কি হবে হয়, এগুলা তোমরা স্টাডি করো অবসর সময়ে। তাহলে এখানে একটা রিসার্চের একটা স্কোপ গুলা আইডেন্টিফাই করা যাবে। এখানে আমি অত ডিটেলস ম্যাটেরিয়াল ধরে ধরে প্রশ্ন করব না, কাজে অত চিন্তার কিছু নাই। তো এটা গেল তোমার এইচএফইটি মোটামুটি শেষ মনে হয়। আরেকটা জানি কি ছিল, যে ওটা তো মনে হয় বলে ফেলেছি। এইচএফইটির আরেকটা টাইপ যেটা যেটা পিএজো ইলেকট্রিক প্রপার্টি দেখানো হয়, সেটা মনে হয় জাস্ট টাচ করা হয়েছিল আর কি। তো এইচএফইটির এই পর্ব শেষ করে আমি এখন ওই সেই ডিভাইস মডেলিং যেটাতে যাওয়ার কথা, সেই ইয়েটাতে যাচ্ছি, রেফারেন্সটা, যে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলিং স্নোডেন, এটা আমরা শুরু করেছিলাম। এখন ডিভাইস মডেলিং এর কিছু ব্যাকগ্রাউন্ড বলা হয়েছিল, এবং এই অ্যাপ্লিকেশন গুলো তো আমরা একদিন ক্লাসে ডিসকাস করেছি। সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলস হচ্ছে দুইটা ক্যাটাগরির, একটা হলো তোমার ফিজিক্যাল, আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। এবং ফিজিক্যাল ডিভাইস মডেল যেটা, সেটা হচ্ছে ফিজিক্স অফ দ্য ডিভাইসটা খুব ইম্পর্টেন্ট থাকে, আর ওই ক্ষেত্রে তো তোমার সার্কিটের নলেজটা কাজে লাগে আর কি। আচ্ছা, তারপরে হলো এরপরে প্রায়ার টু দ্য ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি পাওয়ারফুল মডার্ন ডিজিটাল কম্পিউটার আসার পরে অ্যানালিটিক্যাল টেকনিক্স, ক্লোজ ফর্ম সলিউশনস, এই সমস্ত দিকে যাওয়া হয়েছে। আচ্ছা, রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন সেমিকন্ডাক্টর সিমুলেশনস ডেভেলপ, এবং বিভিন্ন রকম মেথডের নাম বলা হয়েছিল, যেগুলো অতটা ডিটেলস মনে রাখার দরকার নাই। এখন মডেলিং টেকনিকে প্র্যাকটিক্যাল পয়েন্ট যেটা আছে সেটা আসতে পারো। তো ক্লাসিক্যাল সেমিকন্ডাক্টরে কিছু ইকুয়েশন আমরা মনে হয় ডিসকাস করেছিলাম, যেমন এটা একটা ছিল পয়জন ইকুয়েশনের ফর্মুলা, তারপরে ছিল কন্টিনিউটি ইকুয়েশনের ফর্মুলা,
এগুলা নর্মাল তোমরা এসএসডি তে পড়ছো, এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে কিন্তু জিনিসটা সেম। তারপর কারেন্ট ডেন্সিটির ফর্মুলা, যেখানে একটা ড্রিফট আর একটা ডিফিউশন। তারপরে ছিল এই ট্রান্সপোর্ট ইকুয়েশনের সবগুলোকে একত্রিত করে একটা ইকুয়েশন, কতগুলো ইকুয়েশন, যেখানে গামা নামে একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করছিল, যেটা আসলে মোবিলিটিটাকেই একটু ভিন্নভাবে প্রদর্শন করে, নর্মালাইজড ক্যারিয়ার মোবিলিটিস হিসেবে। তারপরে পটেনশিয়ালের ফর্মুলা দেখানো হয়েছিল, হ্যাঁ, পি টাইপ এন টাইপ সেখানে। তারপরে হচ্ছে ড্রিফট ভেলোসিটির সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক, তারপর ডিফিউশন কোএফিসিয়েন্টের রিলেশন, এগুলো সব আমরা এসএসডি তে পড়ছি। আচ্ছা, তো তারপরে কারেন্টের ক্ষেত্রে বলা হয়েছিল টার্মিনাল কারেন্ট ইত্যাদি। তারপর হচ্ছে মেথড অফ সলিউশন ফর সেমিকন্ডাক্টর ইকুয়েশনস। এই পর্যন্ত আসছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মেথড অফ সলিউশন ফর সেমিকন্ডাক্টর ইকুয়েশনস এখানে আজকে স্টার্ট করব। The semiconductor equations have for many years formed the foundation of semiconductor device studies. Closed form analysis solutions have been obtained for many device structures but are severely limited in their range of application and accuracy because of the multi-dimensional non-linear nature of the problem. A more generalized method of solution often applied to this equation is to solve them using numerical techniques. আচ্ছা, এটা তোমাদের সেই নিউমেরিক্যাল পড়ছো যে ওইটার সাথে রিলেটেড। This approach requires considerably more computer time than the closed form solution. তার মানে প্রচুর ভিতরে ইকুয়েশন নিয়ে কাজ হবে, এরর কমানো হবে ইত্যাদি হবে আর কি। বাট ইলস মোর ভার্সেটাইল এন্ড অ্যাকিউরেট রেজাল্ট, রেজাল্টটা মোটামুটি বেটার আসবে। দ্য মোস্ট কমন নিউমেরিক্যাল টেকনিক্স হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আগে সেট করতে হবে, সেট করে সলিউশন করতে হবে। দুটো পদ্ধতি, একটা ফাইনাইট ডিফারেন্স, একটা ফাইনাইট এলিমেন্ট মেথড। আর বাউন্ডারি ইন্টিগ্রাল মেথড হ্যাজ বিন ইউজড ইন সেভারাল সেমিকন্ডাক্টর সিমুলেশনস ইত্যাদি। আচ্ছা, তো এরপরে আমরা তাহলে দুটো মেথড যেটা বললো এখানে, তাহলে আমরা এখন ঢুকি। তো প্রথমে হচ্ছে ফাইনাইট ডিফারেন্স স্কিম। The finite difference techniques applied to semiconductor modeling are well established and there is considerable information available from on the stability and convergence properties of these schemes. এখানে কিছু রেফারেন্স দিয়েছে। তো ফাইনাইট ডিফারেন্স মেথড প্রডিউস সলিউশন ফর ফিজিক্যাল ভ্যারিয়েবলস। তাহলে এখানে হচ্ছে আমাদের পয়েন্ট, কতগুলা ফিজিক্যাল ভ্যারিয়েবলের জন্য প্রডিউস সলিউশন। ভ্যারিয়েবল গুলো হচ্ছে সাই, পটেনশিয়াল, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন এন এবং পি। ঠিক আছে। The continuous derivatives of the semiconductor equations are replaced by discretized standard finite difference approximation. তাহলে তোমরা একটু হেডিং দাও ফাইনাইট ডিফারেন্সের মেথড, তারপর এটাকে বলো যে 1 নম্বর দাও, ইট প্রডিউসেস সলিউশনস ফর অমুক তমুক তমুক। তারপরে এবং এটাও বলতে হবে প্রত্যেকটা নোড থ্রু আউট এ মেশ হুইচ ডেসক্রাইব দ্য সলিউশন ডোমেন। তুমি ধরো এরকম একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছো, এখন ভেরিয়েবল গুলা কোন পয়েন্টে কত, সাই কত, এন কত, পি কত, এটা বের করার জন্য ভেতরে জালের মতো বিভিন্ন নোড গুলা যুক্ত থাকবে। তুমি মনে করো এক্স ডাইমেনশনে এখানে একটা নোড, এখানে একটা নোড, ওয়াই ডাইমেনশনে এখানে নোড, এখানে নোড, জেড স্যার ডাইমেনশন। বলো। এগুলো সব পড়ানো হয়েছে, আপনি 2.2.2 পর্যন্ত পড়িয়েছেন। পড়েছিলাম। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আগাই। এই যে 2.22, না স্যার, আপনি ওই 5 পয়েন্ট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত পড়িয়েছেন। এটা বলানো হয়েছে না, কম্পেন্ডিং এর মতো করে বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, এই ইকুয়েশন গুলো হয়েছিল। জি স্যার। আচ্ছা, তাহলে 25 জি স্যার। এটা হয়েছে। আচ্ছা, জি স্যার, এই যে এই ইকুয়েশন পর্যন্ত হয়েছে। এটা এটা আচ্ছা, তাহলে ফাইনাইট ডিফারেন্স মেথডটা মোটামুটি ভালো বলা হয়েছিল, যে নোডে ভাগ করে নোডের পটেনশিয়াল রোটেশন এগুলা। তো ফাইনালি আমরা এই যে ডেল এন বাই ডেল টি এগুলা নিয়ে কাজ করব। পটেনশিয়াল এর গুলো হচ্ছে এখানে পয়জন ইকুয়েশন ইত্যাদি। তো এই জায়গার আলোচনাটা হয়েছিল। স্যার শুধু ইকুয়েশন পর্যন্ত লাগবে। আচ্ছা, তো এই ইকুয়েশনের মধ্যে ইজ দ্য হাই ফিল্ড স্যাচুরেটেড কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে ভি ইনফিনিটি, যেটা এইটা।
মানে তোমার হচ্ছে যে এখানে রিলেশনের মধ্যে এইদিকে যেটা যায় আর কি, স্যাচুরেটেড। তো approximation obtained using linear stability analysis theory provide useful guidelines for non-linear problems. However, the explicit treatment of the drift velocity, drift velocity in the linearized continuity equation gives rise to a non-linear instabilities, while manifest themselves as standing waves superimposed on the required solution. Furthermore, these erroneous perturbations are amplified rather than damped if the step with মানে আলোচনা চলছে আর কি। তো in order to maintain a physically meaningful solution, the time step, ওখানে তো তোমার এক্স কোঅর্ডিনেটর ছিল, ওয়াই কোঅর্ডিনেটর ছিল, আবার টাইমের ব্যাপারও ছিল। তো টাইম স্টেপ শুড বি অফ দ্য অর্ডার অফ দ্য ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম। এখন তুমি যে প্রোগ্রাম করবা, অ্যানালাইসিস করবা, সেখানে কতটুকু সময় পর পর ডাটা ইয়া হবে, আপডেট হবে বা যাই হোক, সেটা তোমার ভেতরে যে ম্যাটেরিয়াল আছে সেখানকার যে ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম, সেটার উপর কিছুটা নির্ভর করতে হবে, সেটার আইডিয়া থাকতে হবে। এবং and the space steps x del x del y should be not be significantly larger than dy length। তাহলে দুটো কন্ডিশন, ডেল টি ব্যাপারে একটা কন্ডিশন বলে দিছে, ডেল এক্স ডেল টি বলে দিছে। তো এই দুইটা একটু লেখো, এই যে ইন অর্ডার টু মেইনটেইন এ ফিজিক্যালি মিনিংফুল সলিউশন। এটা আগের দিনের ইয়েটা কত তারিখে ছিল, পড়ানো হয়েছিল? 12 তারিখ। 12 জুন না জুলাই? জুলাই। আচ্ছা, তাহলে 12/7/21 উইথ রেসপেক্ট টু লেকচার, উইথ রেসপেক্ট টু লেকচার 12/7/21 আমরা এই পয়েন্টটা থেকে শুরু করলাম যে ডেল টি এবং ডেল এক্স ডেল ওয়াই এর ক্ষেত্রে কতটুকু পর্যন্ত আমরা নিব। ডিভাইস স্ক্রিনিং লেন্থ হচ্ছে স্পেশিয়াল, আর টাইম ডোমেনে হচ্ছে রিল্যাক্সেশন টাইম, ডাইলেক্ট্রিক রিল্যাক্সেশন টাইমের মধ্যে। লেখা হলে বলো। হয়েছে লেখা? Yes. আচ্ছা, তো ফাইনাইট ডিফারেন্স ইমপ্লিমেন্টেশন is completed by obtaining suitable expression for the boundary conditions. এটা একটা বাউন্ডারি কন্ডিশনস, ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশনস are easily implemented using van der Waals equations with fixed potential and candidacy at the contact nodes. The derivatives Newman boundary conditions are generally more difficult to implement. তাহলে দুটো বাউন্ডারি কন্ডিশন বলছে, ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশনস এন্ড ডেরিভেটিভ বাউন্ডারি কন্ডিশনস। ঠিক আছে, এই দুটো একটু লিখতে পারো, ব্র্যাকেটে ছোট্ট করে লেখো যে এটা ইজিলি ইমপ্লিমেন্টেড ফর ফিক্সড অমুক, আর নিউম্যান মানুষের আর জেনারেলি মোর ডিফিকাল্ট বলে এটা এইটুক পর্যন্ত একটু লিখতে পারো। হয়েছে লেখা? Yes. আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আসল টেকনিক্যাল পয়েন্ট, যেটা হচ্ছে তোমার মেথডস। ফাইনাইট ডিফারেন্স গুলা কি কি মেথডে করা যায়। তো এর মধ্যে set of simultaneous equations found by the finite difference expression for the Poisson and quantity equations can be solved by ডাইরেক্ট or iterative মেথড। তাহলে দুটো মেথডকে ভাগ করলো প্রথমে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইটারেটিভ। আচ্ছা, প্রথমে হলো ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড অফ সলভিং tri-diagonal sets of simultaneous equations in which only the non-zero entries
into the coefficient matrix need to be stored and can be adopted from the Gaussian elimination technique. তাহলে এটা একটু লেখো। আন্ডারলাইন অংশটা। আচ্ছা, another commonly used technique for the solution of the Poisson equation is the based on first Fourier transform. This method requires a moderately lengthy coding compared with the iterative methods. ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দুইটা উপরে লেখো। তারপরে তোমার যাবে ইটারেটিভ মেথড তিন রকমের হয়, একটা গস সাইডাল, একটা এসওআর, আর একটা চেবাইশেভ। তাহলে গস সাইডালটা হচ্ছে প্রথম, এটাকে বলবো এ। উপরের অংশগুলো লিখে তারপর এটা লেখো আর কি। মেথড রিকোয়ার্স এ ডায়াগোনালি dominant or positive definite coefficient matrix to guarantee convergence. Successive over-relaxation can be used to increase the ratio of the convergence of the Gauss-Seidel method by multiplying the residual by a relaxation factor W omega. আচ্ছা, তাহলে এই অংশগুলো একটু লেখো, এটা লেখো, উপরেরটা লেখো। হয়েছে লেখা? Yes. Yes, sir. এই যে তিনটা মেথড লিখছো নিচে, Yes, sir. গস সাইডাল, এসওআর, চেবাইশেভ, এবং গস সাইডালের পয়েন্টটা লিখছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন এটা নিয়ে আরো কিছু কথাবার্তা আছে। তো ইন দ্য সাইক্লিক চেবাইশেভ মেথড the value of the relaxation factor over W is changed every half iteration to improve the rate of convergence. তাহলে এই একটা পয়েন্ট লেখো। An important advantage of iterative method is that round of errors in the solution are limited to those incurred in the final iteration and normally negligible. এই পয়েন্টটা লেখো। Several solution techniques are available for solving large systems for simultaneous equations, such as those generated by the finite difference method. The most efficient solution technique is the one-step block SOR method, which is relatively easy to implement and require half as much storage of the popular alternative iteration method. তাহলে এই পয়েন্টটা একটু লেখো। তাহলে আন্ডারলাইনের অংশে একটা লাইন করে এখানে লেখো। There are three principal approaches to solving the coupled Poisson and continuity equations. এই লাইনটা লেখো, তারপরে আমরা আগাচ্ছি। হয়েছে? Yes. আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার করি। তো এখানে তিনটা অ্যাপ্রোচ বলছে যে কিভাবে, ওটা হচ্ছে আগেরটা ছিল মেথড, আর এটা হচ্ছে অ্যাপ্রোচ। আচ্ছা, তো এখানে কিসের জন্য অ্যাপ্রোচ? অ্যাপ্রোচ যে পয়জন আর কন্টিনিউটি ইকুয়েশন গুলো সলভ করবো আর কি। হ্যাঁ, তো এর মধ্যে একটা হচ্ছে সাইমালটেনিয়াস মেথড, আর একটা হচ্ছে অল্টারনেটিং মেথড, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সলিউশন মেথড। তাহলে তিনটা অ্যাপ্রোচ লিখে ফেলো: সাইমালটেনিয়াস মেথড, অল্টারনেটিং মেথড এবং সিকোয়েন্সিয়াল সলিউশন মেথড। আচ্ছা, তো প্রথমে যেটা বলছে simultaneous method produces a combined solution for both Poisson and continuity equations। তার মানে পয়জন ইকুয়েশন গুলো সলভ করলো, কন্টিনিউটি ইকুয়েশন গুলো সলভ করে
কম্বাইন্ড একটা সলিউশন বের করলো and utilizes a matrix twice as large as the individual matrix and দুটোকে আলাদা করলে ম্যাট্রিক্স গুলো ছোট হতো কিন্তু একসাথে করাতে ম্যাট্রিক্স গুলো বড় হয়ে যাচ্ছে তো এটার জন্য রিকোয়ার্স এ সাবস্টেন্সিয়াল কম্পিউটেশনাল এফেক্ট যেমন পপুলার গুমেল অ্যালগোরিদম starts by obtaining a converged solution of the Poisson equations to obtain the node potentials ঠিক আছে the carrier densities node potential হচ্ছে psi তারপর carrier density হচ্ছে j carrier densities density হচ্ছে n আর p হ্যাঁ carriers are then updated using the new node potential and the Poisson equation is solved once again তাহলে একটা কি বলে সলিউশন বের করে নোডের পটেনশিয়াল গুলো বের করা হলো এখানে psi1 psi2 psi3 ইত্যাদি তারপরে সেটার সাথে সাথে n1 p1 এগুলো বের করা হলো এবং সেটা আপডেট করা হলো তারপর আবার সলিউশন করা হলো the procedure is repeated until the potential converges to within the preset limit ঠিক আছে তাহলে এখানে মূল জিনিসটা হচ্ছে যে পয়জন আর কন্টিনিউটি ইকুয়েশন গুলোকে একসাথে নিয়ে ম্যাট্রিক্স বানায় তারপর সেটাকে সলভ করা হচ্ছে in this way a self-constituted solution obtained for the potential and carrier distribution the sequential solution method তাহলে দ্বিতীয়টা ছিল এটা ছিল simultaneous method আচ্ছা তৃতীয়টাতে চলে গেল sequential method use a process by first solving the Poisson equation and then solving the continuity equations তাহলে প্রথমে Poisson equation সলভ করবে তারপর continuity equation গুলো সলভ করবে তাহলে করবে ইউজিং দ্য আপডেটেড পটেনশিয়াল তো পয়জন ইকুয়েশন সলভ করে পটেনশিয়াল পাবে সেটা দিয়ে কারেন্ট কন্টিনিউটি ইকুয়েশন সলভ করবে several variation on this techniques exist and it is particularly suited for time dependent solution তো তাহলে তোমাদের সাইমালটেনিয়াস মেথডের এই অংশটা একটু লেখো আর সিকোয়েন্সিয়াল মেথডের জন্য এটা লেখো তাহলে এইটা তোমার গুমেল মেথডটা ছিল দ্বিতীয়টা না আমি সরি ভুল বলছি এটা এটা সিকোয়েন্সিয়াল এখানে গুমেল ছিল তাহলে গুমেল মেথড স্টার্টস বাই অবটেনিং কনভার্স সলিউশন ফ্রম দ্য পয়জন ইকুয়েশন টু অবটেন দ্য নোড পটেনশিয়াল আচ্ছা and then carrier density are then updated using node potential তাহলে এখানে আমার একটু কনফিউজিং কথা বলে ফেলেছিলাম প্রথমটা হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল মেথড সরি সাইমালটেনিয়াস মেথড যেখানে পয়জন কন্টিনিউটিকে কম্বাইন করে হিসাব করা হচ্ছে আর গুমেল মেথডে হচ্ছে প্রথমে পয়জন ইকুয়েশনের জন্য একটা কনভার্স সলিউশন বের করা হয় তারপরে ক্যারিয়ার ডেনসিটিস গুলো আপডেটেড করা হয় ওই পটেনশিয়াল গুলো ইউজ করে আর সিকোয়েন্সিয়াল সলিউশন আমি দুঃখিত এই বিটা অন্যভাবে ইন্টারপ্রেট করছিলাম সি হচ্ছে সিকোয়েন্সিয়াল সলিউশনের জন্য সেখানেও পয়জন ইকুয়েশনটা আগে সলভ করা হবে and then solving the current continuity equation updated potential দিয়ে ঠিক আছে তো কাছাকাছি তাহলে দ্বিতীয়টা তৃতীয়টার মধ্যে একটা মিল আছে কাছাকাছি প্রথমে দুটেই পয়জন দিয়ে করা হচ্ছে আর সাইমালটেনিয়াস হচ্ছে পয়জন এবং কন্টিনিউটিকে একসাথে করা হচ্ছে সিকোয়েন্সিয়ালে হচ্ছে প্রথমে পয়জন তারপর কন্টিনিউটি আর ইয়াতে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে পয়জনটা আগে করবে নোড পটেনশিয়াল দিয়ে ক্যারিয়ার ডেনসিটি গুলো পাবে তারপর সেটাকে দিয়ে আবার পয়জনকে নিয়ে অ্যানালাইসিস করবে এরকম তো হয়েছে না লেখা এটাকে একটু বি বলে নিও এটা সি বলে নিও পরে ভিডিওটা দেখে আচ্ছা আচ্ছা তো এক্সাম্পলস অফ ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্লিকেশনস the majority of early numerical devices solutions were carried out using finite difference technique the method still remains popular the two terminal device যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা ভ্যারেক্টর ডায়োড টাইপের যেগুলো আর কি ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইস ইত্যাদি ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইসে করা হয় আচ্ছা নিউমেরিক্যাল সলিউশনস প্রোভাইড the physicists with a dramatic picture of the physical phenomena behind the operation of this type of majority carrier semiconductor devices. Transfer electron device, also known as the GaN diodes, are usually fabricated from the epitaxial layers. The GaN diode structure টা হয় এরকম
প্রথমে হিট সিঙ্ক থাকে, তারপর এরকম ক্যাথোড অ্যানোড এগুলো থাকে, কিন্তু তিনটা একই ম্যাটেরিয়ালের হয়, এন একই টাইপের ইয়া হয়, মানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরেরই তোমার ওই গ্যালিয়াম আর্সেনাইডেরই ইন্ট্রিনসিক টাইপ, আর দুই সাইডে হচ্ছে ডোপ টাইপ এরকম থাকে আর কি। তো সেটা তো আমাদের কম্পাউন্ডের ক্ষেত্রে লাগছে না, তো তো ওদের অ্যানালাইসিসের জন্য এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে। তো এখানে একটা টার্ম ইউজ করা হয়, ডোমেইন, describe the non-uniformity in the electric field and electron distribution which characterize the operation of the TED. ওখানে হয় কি, তোমার ইলেকট্রন গুলা ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করতেছো, আর ম্যাটেরিয়ালের মধ্যে ডোপিংটা যদি নন ইউনিফর্ম থাকে, তাহলে কোনো কোনো জায়গায় তোমার ডোনর ইলেকট্রন বেশি থাকবে, কোথাও ডোনর ইলেকট্রন কম থাকবে। তাহলে বাইরের থেকে যে অ্যাপ্লাইড ফিল্ড দিচ্ছ, সেই অ্যাপ্লাইড ফিল্ডের রেসপেক্টে তাদের যে রেসপন্স, সেই রেসপন্সটা মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, এবং একটা পর্যায়ে ওই ইলেকট্রন গুলা এখানে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেয় নাই, একটা হায়ার এনার্জি লেভেলে লো ইফেক্টিভ মেসেজ চলে যায়। তো লো ইফেক্টিভ মেসেজ চলে যাচ্ছে যারা, তাদের ভেলোসিটি কম থাকবে, কিন্তু যারা যেতে পারে নাই তারা ভেলোসিটি বেশি থাকবে। তো এটা ডোপিং ডেন্সিটি যদি ভিন্ন থাকে বিভিন্ন জায়গায়, তাহলে একই ম্যাটেরিয়ালের মধ্যে নন ইউনিফর্ম থাকে, তাহলে বিভিন্ন জায়গায় এরকম ইলেকট্রিক ফিল্ডের রেসপন্সে ওই উপরে যাওয়াটা কারো আগে হবে, কারো পরে হবে, তার ফলে ভেলোসিটি গুলা চেঞ্জ হবে। তো এটাকে বলা হয় ভেলোসিটি মডুলেশন। এই ধরনের একটা জিনিস ট্রান্সফার ইলেকট্রন ডিভাইসে হয়। তো এখানে নিউমেরিক্যাল সলিউশন অফ ট্রান্সফার ক্যান প্রেডিক্ট এসেনশিয়াল পারফরম্যান্স অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স such as microwave output power, stability, efficiency, tuning characteristics. গান অসিলেটরটা মাইক্রোওয়েভ সিগন্যাল জেনারেশনের জন্য লাগে, হাই ফ্রিকোয়েন্সি অপারেশনে। তো such simulation often proceed by eliminating the electron densities from the current densities. ঠিক আছে, তাহলে কারেন্ট ডেন্সিটি হচ্ছে জে, ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে এন। তো এখানে ওই ইলেকট্রন ডেন্সিটিটাকে সরিয়ে কারেন্ট ডেন্সিটি এক্সপ্রেশনকে, ইলেকট্রন ডেন্সিটি ফর্ম টার্মগুলোকে নেগলেক্ট করা, বাদ দেওয়া হচ্ছে, এলিমিনেট করা হচ্ছে। তো বাই কম্বাইনিং পয়জন ইকুয়েশন উইথ কারেন্ট ডেন্সিটি এক্সপ্রেশন অ্যান্ড নেগলেক্টিং জেনারেশন অ্যান্ড রিকম্বিনেশন ইফেক্ট, তো এটা করতে গিয়ে ওনারা জে এর এক্সপ্রেশনটা এরকম এনেছেন। ঠিক আছে, আমরা এখন ওনারা কিভাবে আনছেন অত ডিটেলসে যাব না, কারণ ওটা যেহেতু হেটেরো জাংশন না, শুধুমাত্র কম্পাউন্ড, সেজন্য ওইরকম ডিটেলসে যাব না। তো এরকম একটা এক্সপ্রেশন আছে যেখানে একটা ভেলোসিটি থাকছে, এখানে ইলেকট্রিক ফিল্ড থাকছে, হ্যাঁ, এই ধরনের। তো ইলেকট্রিক ফিল্ড ইজ দেন কনস্ট্যান্ট বাই দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজের সম্পর্ক তো জানোই। তারপর ওয়্যার ভিটি ইজ ইকুয়াল টু এটা। তাহলে এই ক্ষেত্রে এই যে নিউমেরিক্যাল সলিউশনটা একটু লেখো, টিইডি ট্রান্সফার, এই ছবিটা একটু আঁকো, এটা লেখো, আর নিচের ইকুয়েশনটা লেখো, তিনটা ইকুয়েশন। এটাকে আমরা কি বলবো, এক্ষেত্রে 1 নম্বর ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইসের ক্ষেত্রে 1 2 3 বলবো, একটু লেখো কষ্ট করে। এটা দিয়ে আজকে শেষ করবো, আর মিড টার্মের পরে তাহলে আমরা আগাবো বাকিরা। আর এর মধ্যে কি এক্সট্রা ক্লাস নেওয়ার কোনো সুযোগ আছে বুধ বৃহস্পতিবারে? কালকে একটা মিস করছি আমি। সন্ধ্যায় এক্সাম আছে স্যার বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে আর এই মিড টার্মে আগে এক্সট্রাটা হচ্ছে না, তাই তো? মিড টার্মে আগের এক্সট্রাটা নেওয়া যাচ্ছে না, তাই তো? জি স্যার। মিসিং ক্লাস, ঠিক আছে, তাহলে এটা পরীক্ষা দাও, তারপর আমাদের মিড টার্মের পর ক্লাস শুরু হোক, তখন কথা হবে তাহলে। তাহলে স্যার আমার প্রেজেন্টার দেয়া বাকি ছিল স্যার। তুমি কে, রোল 13? না স্যার 16 ব্যাচের 123। ও, ফাহাদ ফয়সাল, ঠিক আছে। স্যার আমি Sir, রোল regular 83. বেগুলো 83, আচ্ছা ঠিক আছে। 81। 81 তো দিছি, ও 81 দেওয়া হয়েছে, তুমি বলছিলে মনে হয়। আচ্ছা, তাহলে এটা ভিডিও দেখে পরের ইকুয়েশনটা লিখে নিও। টাইম শেষ হয়ে গেছে, তোমাদের মনে হয় আরো ক্লাস থাকতে পারে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা।